জামিয়াতুর রশিদ বর্তমানে একটা বড় মিশন নিয়ে অগ্রসর হচ্ছে, এবং আমি মনে করি বাংলাদেশে এই মিশনটাকে বাস্তবায়ন করা, এটার জন্য শুধু এই মিশনটাকে বাস্তবায়ন করবে বাংলাদেশে এসে, এটার জন্য ওখানে আমাদের কিছু এমন মেধাবী চৌকস কিছু তালেবে ইলম বা শিক্ষার্থী সেখানে যাওয়া উচিত, যে তারা কীভাবে পাকিস্তান, গোটা পাকিস্তানে এক নীরব বিপ্লব সাধন করার জন্য তারা কীভাবে নীরবে তারা চেষ্টা করে যাচ্ছে। শেখ আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহুম উনি করে যাচ্ছেন এবং ওনার সহকর্মীরা করে যাচ্ছেন। তো সেজন্য আমি মনে করি যে জামিয়াতুর রশিদে এখানে বিভিন্ন বিভাগ আছে, জাগতিক বেশ কিছু বিভাগ আছে। বিপ্লবের কথা বলছেন, সেটা আসলে কি ধরনের? সেটা হচ্ছে আমরা যেটা বলি যে আমরা আসলে সবাই তো দেশটাকে ইসলামের জন্য চয়েস করি, যে আমার দেশটা ইসলামের জন্য হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, এটা হোক সেটা হোক, মুসলমান মাত্র এটা লালন করি। কিন্তু এটার জন্য আমরা প্রথম যে পদক্ষেপটা নিই সেটা হচ্ছে জ্বালাও পোড়াও, ভাঙচুর, কিংবা হচ্ছে মাঠে ময়দানে একটা অবরোধ, একটা হচ্ছে যে মিছিল, এই ধরনের আমরা চিন্তা প্রথমেই করি, যেগুলো করতে পারলে কি হয়ে যাবে, বোধহয় এই দেশটা ইসলামিক হয়ে যাবে। বিষয়টা আদৌ কিন্তু এমন না। তো ওনারা যেটা করছেন, ওনারা এখন কাজের জন্য লোক তৈরি করছেন। আপনি জানেন কিনা, ইতিমধ্যে প্রশাসন এবং হচ্ছে সেখানের বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় বিভিন্ন গবেষণা কেন্দ্রে, বিভিন্ন জায়গায় বর্তমানে জামিয়াতুর রশিদের অসংখ্য অগণিত সেখানে ফুজালা এবং মুতাখাসসিস, সেখান থেকে উচ্চতর গবেষণা করে যারা বের হয়েছেন তারা সেখানে আছেন, কাজ করছেন অলরেডি বিভিন্ন জায়গায়। আমি কিছুদিন আগে আমি যখন ছিলাম তখন সেখানে শহীদ আফ্রিদি এসেছিলেন, পাকিস্তান বিখ্যাত ক্রিকেটার। তিনি এসে এত মুগ্ধ হয়েছিলেন দেখে যে এই মৌলবীরা আজকে এত বড় বড় কাজ আঞ্জাম দিচ্ছে। যখন তাদেরকে পরিচয় করানো হলো, উনি অমুক ব্যাংকের এটা, উনি অমুক জায়গার এটা, তো অনেক সীমাহীন অবাক হয়েছেন এটা দেখে। তো এই হচ্ছে নীরব বিপ্লব। আমাদের হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের ফৌজ আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, বাংলাদেশের র্যাব আছে, ওখানে রেঞ্জার্স আছে, তো বিভিন্ন বাহিনীতে আমাদের প্রচুর পরিমাণ জনবল আমাদেরকে নিয়োগ দেওয়া দরকার। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার যে সিলেবাস এবং বাংলাদেশের কওমি শিক্ষা ব্যবস্থার যে স্বীকৃতি বা অনুমোদন, এটার পার্থক্য আছে। চমৎকার বিষয়, জাযাকাল্লাহ। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে পাকিস্তানে আপনি জানেন কিনা, দারুল উলুম করাচি বা হচ্ছে নিউ টাউন আমি শিওর বলতে পারবো না, জামিয়াতুর রশিদ সহ যে গ্রহণযোগ্য যে বড় মাদ্রাসাগুলো আছে, প্রত্যেকটা মাদ্রাসাতে আপনার সেখানে আপনাকে এই মেট্রিকের সার্টিফিকেট দিয়ে আপনাকে প্রথম শ্রেণীতে ভর্তি হতে হবে, যেটাকে আমরা তাইসির বলি বা আমরা ইবতিদাইয়া বলি। প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আপনাকে মেট্রিকের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে তারা নিজের দায়িত্বে আপনাকে এই কাজটা করাবে পরবর্তীতে আপনার ধাপে ধাপে। তার মানে হচ্ছে যে সেখানে একটা ছেলে, একটা স্টুডেন্ট, সে যখন মাদ্রাসায় আসে সে মেট্রিক পর্যন্ত পড়ে আসে। মজার ঘটনা আছে এখানে আমাদের, যেমন আমি যখন এখানে আমার দাখিলা হয়েছে, আমাদের পরিচিতি যখন হচ্ছিল ছাত্রদের, তো সবাই যার যার পরিচয় দিচ্ছিলেন। দারুল উলুমের পাশাপাশি উনি দেখা যাচ্ছে করাচি ইউনিভার্সিটিতে আছেন, ইসলামাবাদে আছেন, লাহোরে আছেন, পাঞ্জাব ইউনিভার্সিটিতে আছেন, বিভিন্ন ইউনিভার্সিটির কথা বলছেন। আমি হাঁ করে তাকিয়েছিলাম যে আমি কি বলবো, আমার তো আসলে বাস্তবিক বাংলাদেশের যে পরিস্থিতি সেটাতে আমরা দেখি যে আমরা সেখানে কিছুই করতে পারি না। মানে আমাদের যেটা ওপেন বলতে হয়, যেটা আমরা মনে করি যে এটা সে বদভ্রষ্ট হয়ে গেছে, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এক দেন ধারণা আমরা লালন করি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের ছেলেরা শুধু এটা অবশ্যই ঠিক আছে, দারুল উলুম দেওবন্দের কথা আমরা বলি, দেওবন্দিয়াতকে আমি হয়তো বড় কথা বলে ফেলছি, অনেক ক্ষেত্রে আমরা বিকৃতভাবে উপস্থাপন করি। এটা আমাদের একটা বোধ হয় যে বোঝা দরকার এই জায়গাটার মধ্যে, আমার মনে হয় আর কি। এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান, ভারতের সাথে বাংলাদেশ পাকিস্তানের তো আবহাওয়া এবং পরিবেশগত প্রেক্ষাপট জাতীয় পার্থক্য আছে, এবং সে কারণে কিন্তু পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে ওলামায়ে কেরামের যে মর্যাদা, তাদের যে সম্মান সেখানে আমি দেখেছি। আমি আপনাকে শুধু একটা ঘটনা বলি, আমার অনেক বিষয় আছে সেখানে। আমার ভিসা সংক্রান্ত যখন আমি অনেক বেশি ঝামেলাতে ছিলাম, কোনোভাবেই কারো সহযোগিতা নিতে পারছিলাম না, যেহেতু শাইখুল ইসলাম সাহেব, তৌকির ইসলাম সাহেবের সাথে আমি এই ওয়াদা করে এসেছি। উনি আমার ফরমের মধ্যে লিখে দিয়েছেন বিশর্তে তাশিরা, ভিসার দায়িত্ব তোমার উপর থেকে তুমি দাখিলা নিচ্ছই সেখানে। তো আমি যে কারণে কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না বিষয়টা, কাকে বলবো। তো শেষ পর্যন্ত গিয়ে আমি এটার জন্য খুব কান্না করতাম, দোয়া করতাম আল্লাহর কাছে। তো এক পর্যায়ে গিয়ে আমি দোয়াই করছিলাম মসজিদে বসে, খুব কান্নাকাটি করে। তো আমাকে আমার দূর থেকে আমার যিনি মুরব্বী ছিলেন রফি উসমানী সাহেব হুজুর, উনি আমাকে দূর থেকে দেখলেন, দেখে আমাকে বললেন তোমারা কিয়া হোক আমার ফারুক। বললাম যে হজরত মুঝে ইয়ে মাসলা ভিসা के मुताल्लिक, ভিসা সংক্রান্ত আমার এই সমস্যা হচ্ছে। তুমি বললেন যে আমাকে বলছো না কেন তুমি, এটা তোমার সমস্যা হচ্ছে, আমাকে বলতা। আমি বললাম যে হজরত আমাকে শাইখুল ইসলাম সাহেব আগে ওয়াদা করে রেখেছেন যে আমি যেন কাউকে এই বিষয়গুলো না বলি, সেখানে আমি সাহস হয় না আপনাকে বলবো, আপনার সাথে সম্পর্ক ভালো ঠিক আছে, বলার সাহস আমার হয় নাই। শেষ পর্যন্ত কি হয়েছে সেটা বলি। ওদিকে আমাকে একটা বিষয় হচ্ছে, ওখানে আমাদেরকে তখন থানায় গিয়ে প্রতিনিয়ত কি বলে এটাকে এটা এন্ট্রি করে আসতে হইতো। তো এন্ট্রি ভিসা শেষ হওয়ার
কিছুদিন আগে থেকেই তারা বারবার ওয়ার্নিং দিতে থাকতো যে আপনার বিষয় শেষ হয়ে যাচ্ছে, আমাদের নতুন এক্সটেনশনের কাগজ ডকুমেন্টস জমা করেন অথবা চলে যান। আপনি বারবার প্রেশার দিত এটার জন্য, না হয় আপনাদেরকে আমরা কী করবো, গ্রেফতার করবো, থানায় নিয়ে যাবো, জেলে ঢুকিয়ে দিব, হুমকি দুমকি দিত। আমাকেও এই সেম এই কাহিনী চলছিল আমার সাথে অনেক দিন, বেশ কিছুদিন পার হয়ে গেছে, ভিসা কোনোভাবেই আমার মানে এক্সটেনশন হচ্ছিল না, বৃদ্ধি পাচ্ছিল না ভিসা। শেষ পর্যন্ত যেটা হয়েছে যে আমি এত পেরেশান হয়ে গেছে যে আমাকে ডেট দিয়েছে কয়েকবারই, গ্রেফতার করবে 3-4টা ডেট ওভার হয়ে গেছে। সর্বশেষ তারা আমাকে বলেছে যে আগামী সোমবার যদি আমি ডকুমেন্টস জমা করতে না পারি থানাতে গিয়ে, তাহলে সোমবার কনফার্ম তারা আমাকে কি করবে, জেলে পাঠাবে এবং জেল থেকে আমাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। তো আমি তো অনেক পেরেশানিতে পড়ে গেছি এটা নিয়ে। তো শেষ পর্যন্ত হজরতকে এই বিষয়টা হয়তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, বলার সুযোগ হলো। হজরত পেরেশান হলেন, বললেন যে ঠিক আছে তুমি পেরেশান হওয়ার দরকার নাই, আমি দেখছি। এটা হচ্ছে সন্ধ্যার ঘটনা, মাগরিবের নামাজের পরের দিন সকালে আমি ওনার সাথে ফজরের পরে হাঁটতাম প্রতিদিন। উনি ফজরের পর লম্বা সময় হাঁটতেন দারুলের ভিতরে। তো উনি আমাকে হাঁটতে হাঁটতে বললেন যে তোমার জন্য সুসংবাদ আছে। কি সেটা বিস্তারিত বললেন না, এতটুকু বললেন যে অমুক একজন দায়িত্ব আব্দুল মুস্তান নামে একজন ব্যক্তি দারুলের উস্তাদ, ওনাকে বললেন যে তুমি তাকে বলবা ঠিক 11:30টার সময় যেন আমার দফতরে আসে, তুমি সাথে আসবা। আর যাওয়ার পর উনি আমাকে থানায় পাঠালেন। দেখুন আমি যে কথাটা বলতে চাই, থানা যাওয়ার পরে সেখানে তারা আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছিল, এবং কি যে লোকটা আমার সাথে গিয়েছেন রফি সাহেব পাঠিয়েছেন, কিন্তু গিয়ে পরিচয় দেয় না যে আমাকে রফি সাহেব পাঠিয়েছেন। তো শুধু উনি গিয়েছেন, অনেক আমাকে হেস্তনেস্ত করছিল। ওনাকে বলছে আপনি চলে যান, আমরা তাকে গ্রেফতার করবো আজকে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এটা উপর থেকে, এটাকে আমরা আর করতে পারবো না, ডিনাই করতে পারবো না। তো ওনাকে বলছে আপনি চলে যান। শেষ পর্যন্ত উনি বাধ্য হয়ে বললেন যে আসলে তাকে তো আমি নিয়ে আসি নাই, আমাকে রফি সাহেব তার সাথে আসার জন্য পাঠাইছেন। রফি সাহেবের নাম শোনার পরে তারা তৎক্ষণাৎ সব দাঁড়িয়ে গেল ওখানে আমার চোখের সামনে। অথচ এই মানুষগুলোই আমাকে এর আগে প্রায় 2-3 মাসের মতো এত বেশি বিরক্ত করছিলেন, প্রতিনিয়ত আমাকে হাসিনার নাম নিয়ে নিয়ে আমাকে গালি দিচ্ছিলেন। তো হাসিনা ইয়ে কিয়া ও কিয়া, মানে বাংলাদেশে যত অপকর্ম হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে আমাকে এগুলো শোনাচ্ছিলেন, আর আমার জন্য আমাকে এটা প্রতিশোধ তারা নিচ্ছিলেন। যাই হোক, তো তখন যেটা হয়েছে, রফি সাহেব তাদেরকে উনি রফি সাহেবকে ফোন দিয়েছেন যে তাকে তো গ্রেফতার করতে চায়, আপনি কিছু বলে দেন। যখন ফোন দিয়েছেন রফি সাহেব, আর এটা ওই থানার ভিতরে কথা চাউর হয়ে গেছে, রফি সাহেব ফোন দিয়েছে এই ছেলের জন্য। যেই মানুষগুলো এতদিন আমাকে এই বিরক্ত করলেন, গ্রেফতারে ভয় দেখাইলেন, সব দৌড়ে আসছে আমাকে, যারা 1 মিনিট চায়, দোয়া চায় ওনার কাছে, দোয়া চাওয়ার জন্য। রফি সাহেবের নাম শোনার সাথে সাথে একেবারে উপর থেকে টপ টু বটম সবাই হাজির এখানে, 1 মিনিট দোয়া চাইবে রফি সাহেবের কাছে। বিশ্বাস করবেন কিনা, এই ঘটনার পরে আমি যখন থানায় যেতাম, অনেক লম্বা সিরিয়াল থাকতো, অনেক সময় লোকজন আসতেন বিভিন্ন দেশ থেকে, এন্ট্রি করাতেন তারা। আমি থানায় ঢোকা মাত্রই ওই লোকগুলো কেউ দাঁড়িয়ে যেতেন আমাকে সালাম করার জন্য। এমনকি তারা নিজে গিয়ে আমার নামে তারা আমাকে ডেকে সসম্মানে এন্ট্রি করে আমাকে বলছে আপনি যান। বাস আসার সময় বলতেন কি, রফি সাহেবকে আমার সালাম বলবেন, একটা দোয়া করতে বলবেন আমার জন্য। এই হচ্ছে ওলামায়ে কেরামের সম্মান সেখানে।